প্রশ্ন। এখন আপনি 17 বছর ধরে ভারতের সাথে হাসিনা যেটা করেছে, ওয়াজ ইট এ মেয়ার ট্রিটি? আদানির সাথে যখন আমরা আদানির চুক্তি বলি, ইজ ইট অনলি ফর দ্য 1500 মেগাওয়াট ইলেকট্রিসিটি অর ইজ ইট এ কোয়েশ্চেন অফ সভরেন্টি? আমার প্রশ্ন কোথায়? প্রশ্ন হচ্ছে এটা শুধুমাত্র আমার 1500 মেগাওয়াট বিদ্যুৎ লাগবে, তা না হলে আওয়ার নেশনস উড বি ইন ডক। এইটা তো ক্রিটিক্যাল কোয়েশ্চেন না। কোয়েশ্চেন হচ্ছে আমার সভরেন্টি কম্প্রোমাইজ করা হয়েছে। আমরা যখন দেখেন, আমাদেরকে যখন ছোটবেলায় রাষ্ট্র পড়িয়েছে, তখন টিচাররা বলেছেন যে 4টা বিষয় লাগে একটা রাষ্ট্র হইতে, তার ভিতরে একটা হচ্ছে সভরেন্টি। বাট দে নেভার টোট আস হোয়াট ডাজ ইট রিয়েলি মিন, সভরেন্টি জিনিসটা আসলে কি। এবং এটা আমাদেরকে বুঝতে বুঝতে অনেক লম্বা সময় পাড়ি দিতে হয়েছে যে আসলে সভরেন্টি জিনিসটা কি, হাউ ডাজ ইট লুক লাইক, হোয়াট আর দ্য এলিমেন্টস কনসিস্ট অফ ইট। এবং দেখেন যে সভরেন্টি রাষ্ট্রের অনেকগুলো পিলারের একটা সমন্বয়। ধরেন এই দালানের, যেমন একটা দালান বলতে কি বুঝেন, এই দালানটাকে যদি আপনি এক্সপ্লেইন করতে চান, ইন্টারপ্রেট করতে চান, দ্যাট হ্যাভ টু গো টু দ্য পিলার্স। এই দালানের কনস্ট্রাকশনের জায়গাতে হাত দিতে হবে যে এখানে কোন কোন জিনিসগুলো মিলিয়ে আমরা দালান বলছি এটাকে। ঠিক ইকুয়ালি সভরেন্টি যেহেতু একটা মেটাফিজিক্যাল জায়গা, যেটা আপনি ফিজিক্স দিয়ে মানে ধরে বুঝাইতে পারবেন না, তো সেই জায়গাতে হচ্ছে যে আমাদের রাজনৈতিক কর্মী এবং নতুন জেনারেশনের যারা রেভলিউশনারিজ আছেন, তাদের এটা বোঝা দরকার যে হাউ দ্য পলিটিক্যাল সভরেন্টি ট্রান্সলেটস ইনটু দ্য স্টেট ক্রাফট অ্যান্ড দ্য গভর্নেন্স। তো সেইখানে দেখেন যে আমরা যখন জ্বালানি নিয়ে কথা বলি, মোটা দাগে কথা বলি, আমার কয় লিটার তেল আছে, কয় ব্যারেল গ্যাস আছে, এইটা কোন জায়গায় আসে, কোন জায়গা থেকে কিনতেছি, কোন জায়গায় বেচতেছি, কোথায় চুরিচামারি হইতেছে, লাইন বসাইতেছি কিনা, তার টানতেছি কিনা, এবং এই রিলেটেড আর কি। কিন্তু এটার একটা বিগার কোশ্চেন দেখেন, আপনারা নোটিস করেছেন কিনা যে এই বছর জানুয়ারি মাসে বার্লিন ইলেকট্রিসিটিতে একটা আর্সন অ্যাটাক হয়েছে। জার্মানির সরকার ধারণা করছে ইটস এ স্যাবোটাজ। আমার মনে আছে আমরা তখন পড়াশোনা করছি বাইরে, আমেরিকার নর্থ ইস্টে সাডেনলি একটা ব্ল্যাক আউট হয়ে গেল, পুরো আমেরিকার নর্থ ইস্ট কারেন্ট চলে গেছে। পরে খবর নিয়ে জানা গেল যে চায়না এবং নর্থ কোরিয়ার সাইবার আইটি টিম যারা আছে, তারা সেইটা সিস্টেমে ঢুকে ভাইরাস ইনফেক্ট করে দিয়েছে, পুরো সিস্টেম কলাপস করে গেছে। গত বছর দেখলাম আপনার স্পেনে, আইবেরিয়ান পেনিনসুলা, স্পেন এবং পর্তুগাল, দুই জায়গাতেই জ্বালানি সেক্টরে সিরিয়াস কাওয়াস, গ্যাস আছে কিন্তু সাপ্লাই করা যাচ্ছে না, পুরো চেইন ম্যানেজমেন্ট নষ্ট হয়ে গেছে, ইলেকট্রিসিটি ইনক্লুডেড। তাহলে এখন চিন্তা করে দেখেন যে আমাদের মন্ত্রী, আমাদের যে এই যে হীরক রাজার দেশ যারা এখন শাসন করছেন, এই মাননীয় মন্ত্রীরা বলছেন যে আমার তেলের সংকট নাই, আমার তেল মজুদ আছে, আমার সাফিসিয়েন্ট তেল সরবরাহ করা হচ্ছে, পাম্পে ঘাটতি নাই। তো লাইনটা আসতেছে কোত্থেকে? এখানে একটা মিসিং লিঙ্ক আছে না? এই মিসিং লিঙ্কটা হচ্ছে পলিটিক্যাল সভরেন্টির কোশ্চেন, যে আপনার রাষ্ট্রের সব থাকবে কিন্তু আলো থাকবে না, বিদ্যুৎ থাকবে না। আপনার রাষ্ট্রের সব থাকবে কিন্তু বাড়িতে গ্যাস থাকবে না। আপনার রাষ্ট্রের সব থাকবে কিন্তু আপনার কোম্পানি চলবে না। আপনার রাষ্ট্রের সব থাকবে কিন্তু বিদেশিরা আসবে না ইনভেস্ট করতে। এই যে সভরেন্টির কোশ্চেন আকারে এনার্জিকে ডিল করা, দ্যাট হ্যাজন্ট বিন সিন বাই দ্য নেশন ফর দ্য লাস্ট 5 decades। আমরা কখনো দেখি নাই যে এইটাকে সভরেন্টি আকারে ডিল করা। এনার্জি এইটা এখন আর সিকিউরিটির কোশ্চেন না, মানে ইটস এ মাচ বিগার কোশ্চেন। এবং দেখেন যে কেন যুদ্ধগুলো হচ্ছে, আপনি দেখবেন যে 60, 70, 80 দশকের যুদ্ধগুলো দেখেন, আমেরিকান ইন্টারভেনশনগুলো দেখেন, সেটা হচ্ছে সোভিয়েত ইউনিয়নকে ঠেকাও, আমার দুনিয়ার মোরলগিরি ঠেকাইতে হবে। 90-এর পরের যুদ্ধগুলো দেখেন, পার্সিয়ান গালফ ওয়ার 91, পার্সিয়ান গালফ ওয়ার 2, ইরাক দখল করেছে, আফগানিস্তান, তারপরে হচ্ছে ভেনিজুয়েলা থেকে প্রেসিডেন্টকে উঠায় নিয়ে আসছে, ইরাক, ইরান, সিরিয়া, লেবানন। তারপরে এই প্রত্যেকটা রাষ্ট্র কাঠামোর দেখেন, যেখানে তেল আছে সেখানে আল কায়েদা আছে, যেখানে গ্যাস আছে সেখানে ওসামা বিন লাদেন আছে, যেখানে তেল গ্যাস নাই ওইখানে দেখবেন কিচ্ছু নাই, ওখানে আল কায়েদা নাই, আইসিস নাই, বাগদাদি নাই, তারপরে সোমালিয়ান মোরল, কিচ্ছু খুঁজে পাওয়া যায় না ওইখানে। এখন সেই প্রশ্নগুলোর জায়গাতে দেখতে হবে যে এইটা কি একটা ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন ডিল করবার যুদ্ধ, এইটা কি ওসামা বিন লাদেনকে ধরবার যুদ্ধ, এইটা কি আইসিস আল কায়েদা ডিল করবার যুদ্ধ,
এটা কি তালেবান নামক জঙ্গি ডিল করার যুদ্ধ, না পৃথিবীর অন্যতম সমৃদ্ধ রেয়ার আর্থ ম্যাটেরিয়ালসের কান্ট্রি হচ্ছে আফগানিস্তান, সেই রিসোর্স কন্ট্রোল করার যুদ্ধ? তাহলে এই যে সিকিউরিটি আকারে, সভরেন্টি আকারে রাষ্ট্রকে পড়া, রাষ্ট্রকে দেখা, সেই জায়গাতে দিস রিপাবলিক হ্যাড ফেইলড আস সিন্স ইটস ইনসেপশন। এবং আদানিকে বিদ্যুৎ দেয়া এবং আমাদের তেলের থেকে সেভেন সিস্টার্সের সাপ্লাই চেইন তৈরি করা, আমার ট্রান্সশিপমেন্ট, আমার চিটাগং পোর্ট থেকে অফলোড করে এটা ইন্ডিয়ান সেভেন সিস্টার্সে যাবে, এই যে টোটাল রাষ্ট্র প্রকল্প যশোর থেকে কুমিল্লা আখাউড়া পর্যন্ত চলে যাবে পদ্মা সেতু ব্যবহার করে আমার ট্যাক্স পেয়ারদের টাকায়, এটার যে একটা সিকিউরিটি কনসার্ন আছে, সভরেন্টি কোশ্চেন আছে, এই প্রশ্নটা সভরেন্টি আকারে আমরা দেখতে পাচ্ছি না। এবং এইটা হচ্ছে মাচ বিগার কোশ্চেন দ্যান সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। অফকোর্স দিজ আর ক্রিটিক্যাল কোশ্চেন, অফকোর্স আওয়ার এক্সপার্টস হ্যাভ টু ডিল উইথ ইট। কিন্তু এই সভরেন্টির প্রশ্ন ডিল করতে না পারলে যেটা হবে যে আমার স্বাধীনতার যে রিপাবলিক করবার যে আকাঙ্ক্ষা, আমার সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, 90-এর আন্দোলন, আমার 24-এর গণ অভ্যুত্থান, এর প্রত্যেকটা জায়গার লড়াই ছিল সভরেন্টির কোশ্চেনে, আধিপত্যবাদের প্রশ্ন ছিল। আমি আমার জনগণ, আমার সম্পদ, আমার ক্ষমতা, আমার সার্ভিস সে নিয়ন্ত্রণ করবে, এবং সেই প্রসেসের মধ্য দিয়ে রাষ্ট্রকে, রাষ্ট্র প্রকল্পকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে এই পলিটিক্যাল সভরেন্টির কোশ্চেন ইরানকে দিয়ে দেখতে হবে, বুঝতে হবে যে এইটা শুধুমাত্র দেশ দখলের যুদ্ধ না, এবং ইরানের জায়গা থেকে এইটা শুধু আমার ল্যান্ড, আমার মানুষকে সেভ করবার যুদ্ধ না। ইটস এ কোয়েশ্চেন অফ সভরেন্টি, ইটস এ ব্যাটল ফর দ্য পিপল, ইয়েট ইটস এ কোয়েশ্চেন অফ পলিটিক্যাল এক্সিস্টেন্স থ্রু সভরেন্টি। তো সেই সভরেন্টির প্রশ্নই দেখেন যে আজকে প্রত্যেকটা আমেরিকান পলিসির ঘাটে দেখেন ট্রাম্প গত 2 মাসে 3 মাসে যা যা বলেছে, প্রত্যেকটা জায়গায় দেখবেন যে সে ইরানের সভরেন্টিকে অ্যাটাক করতেছে। গতকালকে ব্রিফিং দেখলাম ট্রাম্পের, ইরানিয়ান লিডারশিপ হ্যাজ বিন ডিসজয়েন্টেড, যে ইরানের নেতৃত্ব ভেঙে পড়েছে। দে আর 3-4 গ্রুপস কামিং উইথ ডিফারেন্ট প্রপোজিশনস। সে বলছে যে ইরানের নেতৃত্ব 3-4টা গ্রুপ মিলে 3-4টা প্রস্তাব ইসলামাবাদে পাঠায়। সে বলছে যে ইরানিয়ান মিলিটারি হ্যাড বিন ডেমোলিশ, ডিসঅ্যাপিয়ার্ড, ডেসিমেটেড, কিচ্ছু নাই। তাহলে দেখেন ট্রাম্পের প্রশ্ন কি যুদ্ধকে নেগোসিয়েশনে আনা, না ইরানের সভরেন্টির প্রত্যেকটা পিলারে আঘাত করার প্রশ্ন? এখন আপনি 17 বছর ধরে ভারতের সাথে হাসিনা যেটা করেছে, ওয়াজ ইট এ মেয়ার ট্রিটি? আদানির সাথে যখন আমরা আদানির চুক্তি বলি, ইজ ইট অনলি ফর দ্য 1500 মেগাওয়াট ইলেকট্রিসিটি, অর ইজ ইট এ কোয়েশ্চেন অফ সভরেন্টি? আমার প্রশ্ন কোথায়? প্রশ্ন হচ্ছে এটা শুধুমাত্র আমার 1500 মেগাওয়াট বিদ্যুৎ লাগবে, তা না হলে our nations would be in dark, এইটা তো ক্রিটিক্যাল কোশ্চেন না। কোশ্চেন হচ্ছে আমার সভরেন্টি কম্প্রোমাইজ করা হয়েছে। আমরা যখন কুইক রেন্টালের ফ্রেম নিয়ে কথা বলি, আমরা লুটপাট অংশটাকে হাইলাইট করি, কিন্তু এখানের মধ্য দিয়ে যে আমার নেশনের সিকিউরিটি, আমার সভরেন্টিকে কম্প্রোমাইজ করা হয়েছে গুটিগত লোকের হাতে, এই পুরো সেক্টরটা দিয়ে, হু আর অল অ্যালাইন টু ইন্ডিয়ান হেজিমনি অ্যান্ড বাই ডিফল্ট আওয়ামী এক্সটেনশন। তাহলে আপনি যে আধিপত্যবাদের বিরুদ্ধে আমার 24-এর লড়াই, যে আধিপত্যবাদ, জনগণের সরকার, গণপ্রজাতন্ত্র করবার যে লড়াই 71-এ লড়েছি, যে লাহোর রেজলিউশনের মধ্য দিয়ে 47-এ আমরা রাষ্ট্র প্রকল্পের মধ্যে ঢুকেছি এই বাংলার জনগণ, তার এই প্রশ্নগুলো ছিল সভরেন্টির কোশ্চেনে। পাকিস্তানের ক্ষমতায় যাব, যারা জয় বাংলা বলে তারা হটকারী। সিরাজুল আলম খান আমাদের নেতাদেরকে নার্সিং করতেন যে স্বাধীনতা সংগ্রাম করতে হবে, অর্থাৎ সেপারেট ফ্রম পলিটিক্যাল পার্টি। পলিটিক্যাল পার্টির চাইতে যারা অগ্রগামী চিন্তা, তারাই ভোট পেয়েছে। স্বাধীনতার পরে ছাত্র ইউনিয়ন যেখানে জিতেছে, 72 সালে সেলিম ভাই ভিপি ছিলেন, মাহবুজ্জামান জিএস ছিলেন, তখন ছাত্রলীগ যদি দুভাগ হয়ে গেছে, তখন মাত্র ছাত্ররা, আওয়ামী লীগ ক্ষমতা যাওয়ার পরে ছাত্রলীগ নামধারীরা যে অপকর্ম করেছে, আমিও ছাত্রলীগে ছিলাম, সেটা ছাত্ররা পছন্দ করে নাই। তারা প্রতিবাদী সংগঠন হিসাবে ছাত্র ইউনিয়নকে ভোট দিয়েছে। ফুল প্যানেল তারা জয়লাভ করেছে, একজন বাদে অবশ্যই, একজন আমাদের থেকে ছাত্রলীগ রব গ্রুপ মমতাজ আবা জিতেছিলেন মেম্বার। তারপর নির্বাচন 73, তো ইতিমধ্যেই ছাত্র ইউনিয়নের সাথে আওয়ামী ছাত্রলীগ এক হয়ে গিয়ে জয়েন্ট প্যানেল দিল। জাসদ ছাত্রলীগ, যেটা আজকে ছাত্রলীগ বিসিএল, তারা বিদ্রোহী প্যানেল দিল। জয়কার, সেই জয়টাকে নষ্ট করার জন্য ব্যালট ছিনতাই করা হলো। ওই সময় ছাত্ররা কেন ভোট দিল? সেই ছাত্রলীগ বিসিএল বা বৈজ্ঞানিক সমাজতন্ত্র তাদেরকে বিদ্রোহী, স্বাধীন স্বকীয়ভাবে তারা রাজনীতি করে, জাসদের লেজুর হিসাবে না। এই 79 এবং 80 সালে মান্না ভাই জিতলেন। কেন জিতলেন? তখন জিয়াউর রহমানের শাসন, বিএনপি, কর্নেল তাহেরের ফাঁসি দেওয়া হয়েছিল। তার বিরুদ্ধে প্রতিবাদ সমস্ত ক্যাম্পাসে, তার প্রতিবাদের স্বরূপ
ও মান্না ভাই যে জায়গায় বক্তৃতা করেছেন কর্নেল তাহেরের ফাঁসির সেই বিবরণ, ছাত্ররা একেবারে হয়ে যেত। সেই বিবরণ শুনে মান্না ভাইয়ের বক্তৃতা শুনতে বহু জায়গায় আসতো। মান্না ভাই এবং তার পরিষদ ফুল প্যানেলে জিতলেন, প্রতিবাদী ওই সময় যারা সরকারে ছিলেন তাদের বিরুদ্ধে। এরপরে হলো কি, মান্না ভাই জেতার পরে জাসদ নেতৃবৃন্দের সঙ্গে মান্না ভাই আক্তার ভাইয়ের একটা ক্ল্যাশ লেগে গেল। আমরা তখন অবশ্যই জাসদ নেতৃবৃন্দের পক্ষে, মান্না ভাই এবং আক্তার ভাইকে বহিষ্কার করা হলো। তার প্রতিবাদে পরের বার যখন মান্না ভাই আক্তার ভাই দাঁড়ালেন, তাদেরকেও ছাত্ররা ভোট দিল। বাসদের নাম কেউ জানতো না। তার পরের বারও তাদের প্যানেল জিতলো। আমরা যখন 90 সালে জিতলাম, কেন আমি এটা বলে শেষ করব, দাঁড়িয়ে যাওয়ার সময় শেষ। সামরিক শাসন বিরোধী আন্দোলনে আমরা সব ছাত্র সংগঠন একত্র হয়েছিলাম। জাতীয়তাবাদী ছাত্র দলও পাশাপাশি ছিল আমাদের। আমরা আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের কথা শুনে আন্দোলনটাকে স্লো করি নাই। তারা বলতো যে তোমরা অত বেশি যায় ওঠে না, কারো কারোর সাথে এর সাথে সাথে একটু লেনদেন হচ্ছিল। আমাদের সংগঠন সহ সব সংগঠনের বিরুদ্ধে ছিল। এখন একত্র হতাম। তারপরে ওই ঐক্যটা যদি ছেড়ে যাওয়া, যে আবিদ বলেছে না কাউকে ছেড়ে যায় না, 80-র দশকে আমরা বলতাম কেউ কাউকে ছেড়ে যাবেন না, ছেড়ে গেলেই আমাদের নেতাদের খপ্পরে পড়বো, তারা আন্দোলন থামায় দিতে বলবে। সো আমরা ভোট পেয়েছি। কাজেই এখনকার যে ছাত্র সংগঠনগুলো আছে, মান্না ভাই অবশ্য খুবই পক্ষে যে যারা এস্টাবলিশ ছাত্র সংগঠন সেই ধারায় রাজনীতি হোক, কিন্তু আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুধু না, সারা দেশের ছাত্ররা যেসব ছাত্র সংগঠন অতীতে বড় বড় বা প্রভাবশালী রাজনৈতিক দলের হয়ে অনেক কাজ করেছেন, যেটা দখল থেকে শুরু করে লাঠিয়াল ছাত্ররা একদম গ্রহণ করেন। এমনকি নতুন যে দলগুলো হয়েছে ছাত্র আন্দোলন থেকে প্রোডাক্ট, তাদেরকেও ছাত্ররা পছন্দ করছে না। ফলে এত স্বতন্ত্রের ছড়াছড়ি, স্বতন্ত্রর প্যানেল একটা না অনেকগুলো প্যানেল হয়েছে। আবার যারা আদর্শবাদী ছাত্র রাজনীতি করে, যারা আমাদের ছাত্র সংগঠন, আমাদের উত্তরসূরি যারা আদর্শবাদী সংগঠন, তারাও কিন্তু এক প্যানেলে নাই। এই মেঘমাল্লার করে গেল, আরেকটা প্যানেল হয়েছে 71 এবং 24-এর নামে, আমাদের বিসিএল সেখানে আছে। তো আমার ধারণা যে সেই ছাত্ররাই এখানে নির্বাচিত হবে বলে আমি মনে করি, যারা স্বাধীনভাবে রাজনৈতিক দলের ডিকটেশনের বাইরে সিদ্ধান্ত গ্রহণ করবেন, যারা বিশ্ববিদ্যালয়ের যে একটা গৌরবজনক চেতনা 71-52 থেকে শুরু করে 90-24, এই 24-এর আন্দোলন রাজনৈতিক দলগুলো কেন সম্পৃক্ত করা যায়নি, তারা ব্যাখ্যা দেবে। আমার মনে হয় একটা ভয় ছিল। আমি অনেক সময় ক্যাম্পাসে আসতাম তো, যে তোমরা কেন ছাত্র সংগঠনকে নিচ্ছ না, সব নির্দলীয় বলছো। বলে স্যার, আমাকে স্যার বলে যে আমরা যদি ওদেরকে নেই, ওরা ওদের প্যারেন্ট পলিটিক্যাল পার্টির সুতার টানে আন্দোলনটাকে নষ্ট করে দেবে। এত অবিশ্বাস, এত মিসট্রাস্ট। কাজের এক্সিস্টিং ছাত্র সংগঠন আছে, রাজনৈতিক দল, তাদেরকে প্রমাণ করতে হবে তারা সুতোর টানে ছাত্রদের স্বার্থ, জনগণের স্বার্থ নষ্ট করে না। আর যারা স্বতন্ত্র, আমি তাদেরকে বলবো, আমি জিজ্ঞেস করেছি একজন, তুমি যে স্বতন্ত্রভাবে যদি জিতে যাও, তুমি কি চাইবে না আগামী বছর স্বতন্ত্র জিতুক? হ্যাঁ স্যার। তুমি কি চাইবে না জাহাঙ্গীরনগর এবং রাজশাহীতে বা চট্টগ্রামে স্বতন্ত্র জিতুক? হ্যাঁ স্যার। তাহলে এই যে জিতুক তুমি চাচ্ছ, তাহলে কোন প্রক্রিয়াতে সবাইকে এক রাখবা? নেটওয়ার্কিং? হ্যাঁ স্যার। এই নেটওয়ার্কিং করেই তো ছাত্র রাজনীতি, এই নেটওয়ার্কিং করে তো রাজনীতি। নিশ্চয়ই তোমাদের একটা আদর্শ নিতে হবে। কাজেই এই যারা স্বতন্ত্র, তারাও একটা প্রতিবাদী রাজনীতি, এখন যে রাজনীতিগুলো আছে ক্যাম্পাসে তার বাইরে একটা, তারা জনগণের পক্ষে, ছাত্রের পক্ষে রাজনীতি করতে চায়। নিশ্চয়ই তাকে অভিবাদন জানাই। এবং যারা আদর্শবাদী সংগঠন এবং যারা এস্টাবলিশ ছাত্র সংগঠন আবিদের মতো, তারা যদি দেখাতে পারে ছাত্রদের কাছে তারা রাজনৈতিক দলের অন্যায় নিয়ন্ত্রণ তারা উপেক্ষা করতে সক্ষম, নিশ্চয়ই আমি প্রেডিকশন করতে পারছি না কারা জিতবে। শেষ হাসি তারাই হাসতে পারবে যারা ছাত্র সমাজের গৌরবকে তুলে ধরার জন্য কথায় এবং কাজে কাজ করতে পেরেছে এবং পারবে।